ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, রাজার তিন পুত্র। এক দেশে রাজার তিনটি পুত্র ছিল। একদিন রাজার রাজ্যে হঠাৎ করে রাজদরবারে প্রজাগণরা এসে উপস্থিত হয়ে বলল, মহারাজ, দেশে তো চোর ডাকাতের উপদ্রব প্রচন্ড পরিমাণে বেড়েছে। আমরা আপনার কাছে ধনসম্পত্তি রক্ষার আবেদন নিয়ে এসেছি। আপনি যদি আমাদের না দেখেন, তাহলে আমাদের সমস্ত সম্পত্তি এরপর চোর ডাকাতরা লুট করে নিয়ে চলে যাবে। আপনাকে এর কোনো প্রতিকার করতেই হবে, তাহলে যে আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে। রাজা এইসব সমস্যার কথা শুনে প্রজাদেরকে আশ্বাস দেন। তিনি মিষ্টি বচনে তাদেরকে অনেক সান্ত্বনা দিয়ে বলেন তিনি অবশ্যই এই সমস্যার সমাধান করবে। তারা রাজার কাছে আশা পেয়ে বিদায় নেয়। এরপর রাজা তার তিন পুত্রকে ডেকে পাঠান। তিন পুত্রই রাজার দরবারে রাজার সামনে এসে উপস্থিত হয়। রাজা তাদেরকে বলেন, আমি বৃদ্ধ হয়েছি, এখন তোমাদের উপরই আমার আশা ভরসা। রাজ্যতে চোর ডাকাতের উপদ্রব অনেক বেড়েছে। তাদের উৎপাতে প্রজাগণ খুবই অসন্তুষ্ট। তারা খুবই অশান্তিতে রয়েছে। তাই তোমাদের তিনজনকে সেই চোর ডাকাতদের ধরে আনতে হবে। আমি চাই তোমরা এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনো, প্রজাদেরকে সন্তুষ্ট করো। রাজকুমাররা পিতার কথায় সম্মত হয়। তিনজন পরামর্শ করে শেষে স্থির করে তারা তিনজনই পালা করে করে রাত্রিবেলা পাহারা দেবে। রাতের প্রথম প্রহরে, দ্বিতীয় প্রহরে এবং তৃতীয় প্রহরে তারা তিনজনই পাহারা দিতে বেরোবে। সেই দিন তারা তিন ভাই নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়, কোন সময় তারা কখন কে কে বেরোবে। এরপর অস্ত্রশস্ত্র গুছিয়ে নেয়। যেই রাত নামে, সে প্রথম প্রহরে রাজার বড় ছেলে, সে রাজপ্রাসাদ থেকে পাহারা দেওয়ার জন্য ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে। চারিদিকে ঘুরতে থাকে। দেখতে দেখতে সে রাজ্যের বিভিন্ন কোণে পৌঁছায়। সেখানে কড়া নজর রাখে। তারপর সে পৌঁছে যায় একটি বড় অট্টালিকার সামনে। সেই অট্টালিকাটি ভগ্ন ছিল। ভগ্ন অট্টালিকাকে দেখে রাজকুমারীর সন্দেহ হয়। ভগ্ন অট্টালিকাতেই চোর ডাকাতরা অনেক সময় বাসা বাঁধে। ভগ্ন অট্টালিকাগুলিতে সবার চোখের নজর এড়িয়ে তারা বিভিন্ন সময় সেখানে থাকে, আর সেখানে থেকেই তাদের আড্ডাখানা বানিয়ে ফেলে ওই ভগ্ন অট্টালিকাগুলোকে। তাই রাজকুমারীর একটু সন্দেহ হলো। বড় রাজকুমার ভগ্ন অট্টালিকাটির কাছে গেল। এদিকে মেজ রাজকুমার, সেও দ্বিতীয় প্রহরে তাড়াতাড়ি নিজের অস্ত্রসজ্জা ভালো করে সম্পন্ন করে বেরিয়ে পড়ল, সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে। সেও রাজ্যের বিভিন্ন প্রান্তে গেল পাহারা দেওয়ার জন্য। কত ঘর বাড়ির আশেপাশে পাহারা দিয়ে দিয়ে সে ঘুরতে ঘুরতে সেই ভগ্ন অট্টালিকাটির কাছে পৌঁছালো, যেখানে সে দেখতে পেল তার বড় দাদাকে। বড় দাদা মেজো ভাইকে দেখে বলল, ভাই, এই বাড়িটা আমাদের রাজ্যের মধ্যেই আছে, কিন্তু সেরকম নজরে কারুরই পড়েনি। আমার মন বলছে এই বাড়ির মধ্যে কিছু গোপন জিনিস আছে, চল ভেতরে ঢুকে দেখি। মেজো ভাই বলে, হ্যাঁ দাদা, চলো। দুই ভাইয়ের পর সে ভগ্ন অট্টালিকাটির ভেতরে প্রবেশ করে। রাত্রে তৃতীয় প্রহর হলে তখন রাজার সব থেকে কনিষ্ঠ রাজপুত্র, ছোট ছেলে, সেও ঘোড়া নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে পাহারা দেওয়ার জন্য। কিন্তু পাহারা দেওয়ার জন্য যখন সে যাচ্ছিল, তখন প্রাসাদের থেকে কিছু দূর ঘোড়া ছুটিয়ে আসার পরই সে দেখতে পেল একটি মহিলা। সে কান্না করছে। মহিলার কান্নার শব্দ শুনে সে মহিলাটির কাছে গেল। মহিলাটিকে অনেক বিনীতভাবে সে বলল, মা, তুমি কে গো? এত রাত্রে বসে এখানে কান্না করছো? সেই মহিলাটি উত্তর দিল রাজার কুমারের দিকে তাকিয়ে, বৎস, আমি রাজলক্ষ্মী। আজ রাতেই রাজার মৃত্যু হবে, তাই আমি কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ ত্যাগ করে এখানে চলে এসেছি। রাজপুত্র শুনে অবাক হয়ে গেলেন। এই দেশের রাজা তো তারই পিতা, তাহলে তার পিতারই কি প্রাণ যাবে?
না, তাকে রাজার জীবন রক্ষা করতেই হবে। সে তখন মহিলাটিকে বলল, আপনি প্রাসাদে ফিরে যান, দরকার হলে আমি প্রাণ দেব, কিন্তু আমার বাবার কোনো ক্ষতি হতে দেব না। রাজলক্ষ্মী আর কোনো উত্তর না দিয়ে পুনরায় প্রাসাদে প্রবেশ করল। খানিকক্ষণ রাজলক্ষ্মীকে দেখার জন্য তাকিয়েছিল রাজকুমার, কিন্তু এক সময়ের পর সে অদৃশ্য হয়ে গেল, তাকে আর দেখতে পেল না। রাজপুত্র তখন নিজেও প্রাসাদের মধ্যে এসে প্রবেশ করল। ছোট রাজকুমার অত্যন্ত ধীর গতিতে পা টিপে টিপে রাজার কক্ষে যেয়ে প্রবেশ করলেন। তখন রাজা ঘুমোচ্ছিলেন, আর তার পাশেই ছিল রাজার একমাত্র রানী, মানে তিন রাজকুমারের মা। রাজাকে দেখে রাজকুমারের মনটা দুঃখে ভরে গেল। কোনো মতেই সে তার পিতাকে হারাতে পারে না। তার পিতার প্রাণ তাকে বাঁচাতেই হবে। দরকার হলে সারা রাত দাঁড়িয়ে থেকে সে পাহারা দেবে, এটাই মনে মনে ছোট রাজকুমার ভাবছিল। এমন সময় হঠাৎ সে দেখতে পেল একটি বিশাল বড় অজগর ভয়ানক সাপ বারান্দা দিয়ে প্রবেশ করে রাজার খাটের দিকে গিয়ে রাজাকে দংশন করার চেষ্টা করছে। রাজকুমার সাপটিকে দেখেই এক কোপে তরোয়াল দিয়ে দুভাগ করে দিল। তারপর প্রচন্ড রেগে গেল সে সাপটির ওপর। এত বড় সাহস সেই সাপের, তার পিতাকে আঘাত করার চেষ্টা করে। সাপটিকে দুখণ্ড করার পরও রাজকুমারের ক্রোধ থামছিল না। তাকে আরো বেশ খানিক টুকরোতে কেটে ফেলল রাজকুমার, কিন্তু কাটার সময় সাপের রক্ত ছিটে গিয়ে লাগলো এইদিকে রানীর মুখে। রাজকুমার যে দেখল তার পায়ের মুখে ওই বিষাক্ত ভয়ানক সাপের রক্ত লেগেছে, তখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না। কারণ এই রক্ত যদি রানীর শরীরে প্রবেশ করে তাহলে বিষে বিষাক্ত হবে শরীর, আর তার ফলে রানীর যে কোনো রকমের ক্ষতি হতে পারে, প্রাণনাশও হতে পারে। তা তো সন্তান হিসেবে রাজকুমার কোনোদিনও হতে পারে না। শেষে কোনো উপায় খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে রাজকুমার জিভে করে চেটে ফেলল সেই সব রক্ত। রক্ত আর রানীর শরীরে প্রবেশ করতে পারল না। এদিকে রাজকুমার, সে তো ওই বিষ রক্ত চিবে করে চেটেছিল, তাই জন্য তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে গেল। রাজকুমার বিষের জ্বলন অনুভব করতে লাগল। ধীরে ধীরে বিষের প্রভাব অনেক বাড়ছিল। রাজকুমার ছটপট করছিল। এদিকে রাত শেষ হয়ে ভোর হল। তখন ভোরবেলা রাজকুমার আর সহ্য করতে পারছিল না। শেষে বিষের প্রভাবে সে চিৎকার করতে শুরু করল। রাজা রানীর ঘুম ভেঙে গেল। রাজা রানী রাজকুমারকে দেখল। রাজকুমার ছটপট করছে, হাতে তরোয়াল। তখন রাজা রাজকুমারের দিকে তাকিয়ে ভাবল, নিশ্চয়ই সিংহাসনের লোভে এই ছোট রাজকুমার তার মাকে আর রাজাকে মারতে এসেছিল। সাথে সাথে রাজা কোনো কিছু বুঝে ওঠার আগেই দারোয়ানদেরকে ডাক দিল। ছোট রাজকুমারকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে বলল। ভোর হয়ে সকাল নামল। তখন রাজার দুই পুত্র রাজবাড়িতে ফিরে এসে যা শুনল তাতে তো তাদের মাথায় হাত পড়ল। তারা তাদের পিতার কাছে, মানে রাজার কাছে গিয়ে অনুরোধ করে বলল, আমাদের ছোট ভাইকে, মানে ছোট রাজকুমারকে দয়া করে আপনি ছেড়ে দিন। আমাদের বিশ্বাস ও কোনো অপরাধ করতে পারে না। আপনি ওকে ভুল বুঝেছেন। ওর সিংহাসনের প্রতি, সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। ও খুবই ভালো মনের মানুষ। আমরা আমাদের ভাইকে খুব ভালো করে চিনি, কিন্তু তার মুখের থেকে সমস্ত কথাও বিচার করার আগে শোনা খুবই প্রয়োজন। রাজকুমারের অবস্থা এতটাই খারাপ ছিল, সে যন্ত্রণায় জ্বলনে ছটপট করছিল। সে তো কথা বলতেই পারছিল না। দুই ভাইয়ের অনুরোধে রাজা শেষে বৈদ্যি ডাকলেন। বৈদ্যি এসে নানারকম ওষুধ দিলেন। গাছগাছরা খাইয়ে বিষক্রিয়াকে বন্ধ করা হলো। বিষাক্ত বিষকে কাটানো হলো। ছোট রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তার দুই ভাই ছোট রাজকুমারকে জড়িয়ে ধরে বলল, ভাইরে, বল পিতাকে কি ঘটেছিল সেই রাতে, কি জন্য তুই পিতামাতার কক্ষে গেছিলি? ছোট রাজকুমার বলল সমস্ত কথা খুলে, রাজলক্ষ্মীর কথা, সেই অজগর সাপের কথা, যাকে টুকরো টুকরো করে কেটেছিল সে। রাজার কিন্তু তাতেও কথাগুলো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু দুই বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি প্রবল বিশ্বাস ছিল। তারা বলল, তুই কি কোনো প্রমাণ দিতে পারবি সেই রাতের ঘটনা? ছোট ভাই বলল, হ্যাঁ, তার কাছে সেই সাপের টুকরোগুলো আছে। জানালার নিচে
একটা গর্ত দেখে সে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওপরের বারান্দা থেকে। সেইখানেই সাপের টুকরোগুলো এখনো পড়ে আছে। এরপর দুই ভাইকে নিয়ে, রাজাকে নিয়ে, ছোট রাজকুমার সেই বারান্দার নিচে গর্তের কাছে গেল। গর্তের মধ্যে বিশাল অজগর বড় সাপটির টুকরোগুলো পড়েছিল। রাজাকে সেগুলো দেখালো আর বলল, ওই রক্তের সাথে এই রক্তের পরীক্ষা করে আপনি দেখতে পারেন। আমি সাপটাকেই কেটেছিলাম। আপনি যেমন এই দেশের মহারাজ, তেমনি আপনি আমার পিতা। আমি প্রাণ দিয়েও আপনার প্রাণ রক্ষা করতে চাই। কোনোদিনই সিংহাসনের লোভে আমি আপনাকে মারতে পারবো না। আপনি আমায় ভুল বুঝেছেন। রাজা নিজের এই এত বড় ভুল দেখে খুবই লজ্জা বোধ করে। সে কি করে ক্ষমা চাইবে ছোট রাজকুমারের কাছে বুঝে উঠতে পারে না। কিন্তু ছোট রাজকুমার খুবই দয়ালু মনের ছিল। সে তার পিতাকে জড়িয়ে ধরে। রাজা হাউ হাউ করে কেঁদে ওঠে। ভাবে সে কি করছিল। তার সন্তান প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণও দিতে রাজি, আর এদিকে পিতা হয়ে সে কত বড় সন্দেহ করেছিল। রানীর মুখও লজ্জায় ছোট হয়ে যায়। সেও আর ছোট রাজকুমারের চোখে চোখ দিয়ে তাকিয়ে উঠতে পারে না। কিন্তু রাজকুমারের দুই ভাই, তারা প্রবল বিশ্বাস রেখেছিল রাজকুমারের ওপর। রাজকুমারের দুই ভাই আদর করে ছোট ভাইকে কাছে টেনে নেয়। ছোট ভাই তখন দুই ভাইকে বলে, কিন্তু দাদা, তোমরা যে পাহারা দিতে গেছিলে, কি হলো? বড় দাদা এবং মেজ দাদা ছোট ভাইকে বলে, সব হয়েছে রে, চোর ডাকাতকে ধরে এনেছি। তখন ছোট ভাইটি বলে, কোথায় আছে সেই চোর ডাকাতরা? বড় দাদা এবং মেজ দাদা বলে, অনেক দূরে, রাজ্যের শেষ প্রান্তে একটা ভগ্ন অট্টালিকা আছে। সে অট্টালিকার কাছে আমি আর তোর মেজদা পৌঁছেছিলাম। সেখানেই ছিল চোর ডাকাতদের আড্ডা। সব কটাকে ধরে বেঁধে রেখে এসেছি। অনেক সৈন্য নিয়ে যেতে হবে। সব চোর ডাকাতগুলোকে ধরে এনে কারাগারে বন্দি করব। আর প্রচুর সম্পত্তিও তারা সেই ভগ্ন অট্টালিকার মধ্যে জমিয়ে রেখেছে, যা আমরা দেখতে পেয়েছি। গ্রামবাসীর সব সম্পত্তি ওগুলো। যার যা সম্পত্তি তাদের তা আমরা ফিরিয়ে দেব। ছোট ভাই বড় ভাই এবং মেজ ভাইয়ের কথা শুনে খুব খুশি হয়। রাজা তিন ছেলের ওপরই গর্ববোধ করে। কত বড় বীর তারা! কত সহজেই এত বড় বড় কাজ তারা সম্পন্ন করতে পারছে। এরপরই তিন ভাই ওই অট্টালিকাটির সামনে যায়। অট্টালিকার কাছে গিয়ে ঘোড়াগুলি বেঁধে রেখে তারা অট্টালিকার মধ্যে প্রবেশ করে চোর ডাকাতদের দড়ি খোলে এবং সৈন্যদেরকে তাদেরকে ধরতে বলে। সৈন্যরা তাদের সকলকে ধরে নিয়ে এসে কারাগারে বন্দী করে। তারপর থেকে অবশ্য রাজ্যে আর কোনো চোর ডাকাত চুরি করার সাহস দেখায়নি। রাজ্যে শান্তি ফিরে এসেছিল। প্রজারাও রাজপুত্রদের বীরত্বের কথা শুনে খুবই খুশি হয়েছিল। রাজ্যের প্রজারা তারপর থেকে সুখে শান্তিতে নিরাপদে সুরক্ষায় দিন কাটাত। আর তাদের মনে কোনো অশান্তি ছিল না। রাজ্যে পুনরায় শান্তি ফিরে আসে। রাজা তার তিন ছেলেকে নিয়ে খুবই গর্ববোধ করে।